আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের অংশ হিসাবে আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। আমরা আরবের ভৌগোলিক পরিচয় বা বিভিন্ন বিষয়গুলা দেখতেছিলাম। এই অংশের আজকে হবে শেষ ক্লাস। আমরা আগামী ক্লাস থেকে বিশ্ব সভ্যতা পড়া শুরু করব। আর একটা নতুন টপিকস, অর্থাৎ প্রাচীন যে বিশ্ব সভ্যতাগুলো রয়েছে, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এই জাতীয় বেশ কয়েকটা সভ্যতা আমাদের সিলেবাসের অংশ আছে। ওইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ দু একটা সভ্যতা পড়ব ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। তো আমাদের আরবের যে ভৌগোলিক পরিচয় বা বিভিন্ন অবস্থাগুলা, সেগুলার আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। আজকে ক্লাসের যে বিষয়বস্তু, যেটা তোমরা আয়ত্ত করলে যে শিক্ষণফল অর্জিত হবে, সেটা একটু দেখে নিই। আরব বেদুইনদের গোত্রপথা সম্পর্কে বর্ণনা দিতে পারবে আজকে ক্লাস শেষে। আমরা আগেও পড়েছি, এই আরবের অধিবাসীদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে শহরবাসী বা স্থায়ী বাসিন্দা, আর একটা হচ্ছে যাযাবর বা বেদুইন। এই বেদুইনরা আমরা গত ক্লাস বা এর আগের ক্লাসগুলোতে জেনেছি, ওদের কোনো স্থায়ী বাসস্থান নেই। তারা মরুভূমিতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা জীবনযাপন করে। তারা এই ঘোরাঘুরির কাজটা করে হচ্ছে গোত্রবদ্ধভাবে, অর্থাৎ একা একই না। তারা এই যে গোত্রবদ্ধভাবে একসাথে মিলে এই কাজটা করে থাকে। তো আমরা আজকে দেখব তাদের সে যে গোত্র, এই গোত্র জিনিসটা কি, এটা কিভাবে গঠিত হয়, এই গোত্র প্রথা সম্পর্কে বিস্তারিত আজকে ক্লাসে জানবো। খুবই গুরুত্বপূর্ণ এই খ নাম্বারের প্রশ্ন, উদ্দীপকের খ নাম্বারের প্রশ্ন আসে এটা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ওরকম একটা প্রশ্ন শিখব, আসাবিয়া বা গোত্রভীতি বা গোত্রীয় চেতনা বলতে কি বোঝায় তা বলতে পারবে আজকে ক্লাস শেষে। অর্থাৎ আরবদের যে গোত্র, আসাবিয়া নামক একটা ট্রাম রয়েছে, যেটার বাংলা হচ্ছে গোত্রীয় চেতনা। এই যে গোত্রীয় চেতনাটা কি, এটা সম্পর্কে আমরা আজকে জানব। এরপরে আরেকটা ছোট প্রশ্ন শিখব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, শুধু জানার জন্য। আরবদের কিছু মহৎ গুণের উল্লেখ করতে পারবে আজকে ক্লাস শেষে। অর্থাৎ প্রাচীনকালের যে আরবদের আমরা অনেক নেগেটিভ দিক শুনেছি বা জেনেছি, আমরা আজকের ক্লাসে তাদের কিছু চমৎকার মহৎ গুণ সম্পর্কে অবহিত হব। তো চলো আমরা একটা একটা করে আমাদের ক্লাস শুরু করি। তো অ্যাটেন্ডেন্সটা জেনে নাও, কীভাবে অ্যাটেন্ডেন্স দিবে। আজকে সিম্পল অ্যাটেন্ডেন্স দিবে, রোল দেবে, তারপর তোমার বিভাগ এইচইউ, তারপর নাম, বর্ষ, এই চারটা জিনিস দিয়ে তুমি আজকে অ্যাটেন্ডেন্স দিবে। তো আমরা প্রথম যে আমাদের শিক্ষণফল, আরব বেদুইনদের গোত্রপথা সম্পর্কে যে একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও, প্রশ্নটা এইভাবে আসতে পারে। তো আমরা উত্তরটা দেখে নিই। বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা বা গোত্রপথা। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক। তাদের সমাজের যে তারা যেই যাযাবরী যে সমাজটা গড়ে তোলে, ছোট হলেও সেই সমাজের মূল ভিত্তি কিন্তু এই গোষ্ঠীবদ্ধতা বা গোত্রপথা। তাহলে এই বিষয়টা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বেদুইনগণ পরিবারবদ্ধ হয়ে তাঁবুতে বসবাস করে। তাহলে প্রত্যেকটা পরিবার একটা তাঁবুতে বসবাস করে। তাহলে একটা পরিবার নিয়ে একটা তাঁবু গঠিত হয়। এরকম কয়েকটি তাঁবু নিয়ে গঠিত হয় একটি শিবির বা হাই। বিষয়টা কিন্তু সিরিয়ালি একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথম হচ্ছে গঠিত হয় তাঁবু। তাঁবুটা কী নিয়ে গঠিত হয়? একটা পরিবার নিয়ে। অর্থাৎ একটা পরিবারের লোকজন একটা তাঁবুতে বসবাস করে। ওরা যে মরুভূমিতে অস্থায়ী তাঁবু তৈরি করে, সেখানে একটা পরিবার মিলে একটা তাঁবু তৈরি করে।
আর কয়েকটা তাঁবু নিয়ে, এরকম কয়েকটা তাঁবু নিয়ে একটি শিবির বা হাই গঠিত হয়। একাধিক হাইয়ের সদস্যরা মিলে গঠন করে গোষ্ঠী বা কম। তাহলে তৃতীয় নাম্বার যে বিষয়টা আসছে গোষ্ঠী বা কম, এই গোষ্ঠী গঠিত হয় একাধিক হাই মিলে, একাধিক হাইয়ের সদস্যরা মিলে গঠন করে গোষ্ঠী বা কম। তাহলে আমরা পিছন থেকে আবার যদি বলি, একটা পরিবার একটা তাঁবুতে বসবাস করে, অর্থাৎ একটা পরিবার নিয়ে একটা তাঁবু গঠিত, কয়েকটা তাঁবু নিয়ে একটা শিবির বা হাই গঠিত হয়, কয়েকটা হাই মিলে একটা গোষ্ঠী বা কম গঠিত হয়। তাহলে এভাবে সিরিয়ালে পড়লে তোমার আয়ত্ত করা সহজ হবে। তারপর হচ্ছে স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী বা কম একত্রিত হলে গড়ে ওঠে এক একটি কাবিলা বা গোত্র। তাহলে এই জাতীয় যখন কয়েকটা গোষ্ঠী মিলে বা কম মিলে মিলিত হবে তখন সেখানে একটা গোত্র বা কাবিলা গঠিত হয়, স্বজাতীয় হতে হবে। এই গোষ্ঠী, এই হাই, এই তাঁবু এগুলা কিন্তু একই জাতীয় হতে হবে, একই জাতির হতে হবে। তখন এই স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী একত্রিত হলে গড়ে উঠে এক একটি কাবিলা বা গোত্র। তাহলে আমরা এতক্ষণ দেখলাম গোত্র কিভাবে গঠিত হয়, অর্থাৎ এইভাবে একটা পরিবার থেকে একটা পরিবার থেকে একটা তাঁবু, কয়েকটা তাঁবু মিলে হাই, কয়েকটা হাই মিলে একটা কম, কয়েকটা কম বা গোষ্ঠী মিলিত হয় একটা কাবিলা বা গোত্র। তো কাবিলা বা গোত্রের প্রধানকে শেখ বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ নৈবৃত্তি কিন্তু। কাবিলা বা গোত্রের প্রধানকে শেখ বলা হয়। দেখবে যে এখনও এই যে আরবের শেখদের কথা শোনা যায়। তাহলে শেখ একটা তাদের ঐতিহ্যগত পদবি, কিন্তু খুবই প্রাচীনকালের ঐতিহ্যগত পদবি, এবং এটা ব্যবহার করা হতো গোত্রের প্রধানকে বোঝানোর জন্য। এখন যদিও এটা অনেক শহরবাসী আরবেরও এই পদবিটা রয়েছে, আরবের শেখ, কিন্তু এই শেখ পদটা কিন্তু আসছে এখান থেকে, গোত্রের প্রধানকে বোঝানো হতো। তো এই শেখটা কীভাবে তারা তৈরি করতো, এটা কি পারিবারিকভাবে বা বংশ পরম্পরায় তৈরি হতো কিনা আমরা একটু দেখে নিই। বয়োজ্যেষ্ঠতা, বিজ্ঞতা, সাহস, বীরত্ব প্রভৃতি গুণের ভিত্তিতে শেখ নির্বাচিত হতো। তাহলে দেখো, এই যে বাবা শেখ হলে পুত্র শেখ হবে, এরকম কিন্তু তাদের নিয়ম ছিল না। একটা গোত্রের, অর্থাৎ এক ধরনের তৎকালীন সময়ের জন্য এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের বর্তমান গণতান্ত্রিক বিষয় না, ওই সময়ের একটা গণতান্ত্রিক পদ্ধতি বলা যায়। যেমন সবাই কিন্তু শেখ হতে পারবে না, শেখ হওয়ার জন্য বয়োজ্যেষ্ঠতা লাগবে, অথচ তাদের মধ্যে থেকে সবচেয়ে বয়স্ক লোক হতে হবে। বিজ্ঞতা, বয়স্ক হলেও হবে না, তার জ্ঞান বিজ্ঞতা থাকতে হবে, তার জ্ঞান থাকতে হবে, বুদ্ধিমান হতে হবে। তারপর বুদ্ধিও আছে, বয়োজ্যেষ্ঠ আছে, কিন্তু তার সাহস নেই, তাহলে কিন্তু সে গোত্রের প্রধান হতে পারবে না। কারণ সে বয়স্ক জ্ঞানীও আছে, কিন্তু সেই অন্য গোত্রের সাথে যখন যুদ্ধ লাগবে তখন সে পালিয়ে যাবে। তাহলে এরকম লোককে তারা শেখ বানাবে না, কারণ এটাতে তাদের ক্ষতি হবে। তো এরপর হচ্ছে বীরত্ব, অর্থাৎ বয়োজ্যেষ্ঠতাও আছে, জ্ঞানও আছে, সাহসও আছে, কিন্তু সেই বীরত্ব, তার যে বীরত্বের ব্যাপার, অর্থাৎ যুদ্ধ করার জন্য একজন বীরের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো তার মধ্যে থাকতে হবে। এই জাতীয় এই গুণগুলো অবশ্যই মুখস্থ করবে। এই জাতীয় গুণগুলা যে লোকের মধ্যে পাবে তাকে তারা শেখ নির্বাচিত করত। এইভাবে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে তারা কিন্তু শেখ নির্বাচন করত। তো শেখের কাজ কী ছিল? বিচার সংক্রান্ত, সামরিক ও জনকল্যাণকর কার্যাবলীর ব্যাপারে শেখগণ গোত্রীয় পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অর্থাৎ গোত্রের মধ্যে কোনো সমস্যা হয়েছে, বিচার করা দরকার, এই বিচার সংক্রান্ত কার্যাবলী, সামরিক কার্যাবলী, অর্থাৎ অন্য গোত্রের লোকেরা এই গোত্রের উপর হামলা বা অন্য গোত্রকে আক্রমণ করা দরকার, এই জাতীয় সিদ্ধান্তগুলো জনকল্যাণকর, ওই গোত্রের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন কার্যাবলী শেখ সিদ্ধান্ত নিতেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি এক ধরনের গোত্রীয় পরিষদ, অর্থাৎ গোত্রের একটা পরিষদ ছিল, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা পরিষদ গঠিত হতো। এই পরিষদের সাথে এই শেখ পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। প্রত্যেক গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা থাকতো যা জিরা নামে পরিচিত। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই এক একটা গোত্রের যে এলাকাটাতে তারা বসবাস করত ওই এলাকাটা জিরা নামে পরিচিত। তাহলে আমরা পরের আনসারে প্রশ্নে চলে যাই। আসাবিয়া বা গোত্রভীতি বা গোত্রীয় চেতনা বলতে কি বুঝছো, ব্যাখ্যা করো।
গোত্রীয় চেতনা বা গোত্রের জন্য মমত্ববোধ বা গোত্রের জন্য জানমাল উৎসর্গ করার প্রস্তুতিকে আসাবিয়া বা গোত্রীয় চেতনা বলা হয়। তাহলে খুবই সিম্পল এবং গুরুত্বপূর্ণ কথা। গোত্রীয় চেতনা হচ্ছে গোত্রের জন্য মমত্ববোধ। মমত্ববোধ মানে মমতা থাকতে হবে, মমতার যে মানসিকতা, ভালোবাসা, এগুলা থাকতে হবে। গোত্রের জন্য যে ভালোবাসা বা মমত্ববোধ ও গোত্রের জন্য জানমাল উৎসর্গ করার প্রস্তুতি, অর্থাৎ গোত্রের প্রয়োজনে তুমি জান মাল উৎসর্গ করতে সবসময় প্রস্তুত। এই জাতীয় একটা চেতনা বা মানসিকতা যেটা থাকবে গোত্রের সদস্যদের মধ্যে, ওইটাকে বলা হয় আসাবিয়া। তাহলে কি ক্লিয়ার? অর্থাৎ গোত্রের জন্য, গোত্রের ধরো নিজের গোত্রকে অন্য শত্রু গোত্র আক্রমণ করলো, তাহলে তুমি এইটা নিজের গোত্রকে রক্ষা করার জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে। সেখানে তোমার এই জান কিন্তু শেষ হয়ে যেতে পারে, তাওতেও পিছপা হবা না। এই যে এরকম একটা মানসিকতা, এটাই হচ্ছে আসাবিয়া। তাহলে একজন গোত্রের সদস্যের গোত্রের জন্য যে মমত্ববোধ, গোত্রের জন্য জানমাল উৎসর্গ করার যে প্রস্তুতি, এইটাই হচ্ছে আসাবিয়া বা গোত্রীয় চেতনা। এই প্রেরণার মূল মন্ত্র হলো গোষ্ঠীর অন্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য। তাহলে এই যে আসাবিয়া, এটার মূল মন্ত্র, মূল কি হচ্ছে, গোষ্ঠীর জন্য অন্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য। সীমাহীন আনুগত্য থাকতে হবে, অর্থাৎ ওর গোত্রের প্রয়োজনে অন্য সদস্যের কল্যাণের জন্য, অন্য সদস্যের স্বার্থে, গোত্রের স্বার্থে অন্য সদস্যদের জন্য তুমি সব কিছু করতে প্রস্তুত। অর্থাৎ সে তোমাকে এই রক্ষা করলে তুমি তাকে রক্ষা করবা, এরকম কোনো শর্ত থাকবে না। নিঃশর্ত তোমার যে আনুগত্যটা থাকবে, তোমার যে দায়িত্বটা থাকবে, এটাতে কোনো শর্ত আরোপ করা যাবে না। নিঃশর্তভাবে তাকে সাহায্য করতে হবে। বা তুমি এমন শর্ত দিলে যে আজকে তোমাকে আমি যুদ্ধে সাহায্য করতে, যে আগামী দিন তুমি আমাকে করবা, এরকম কোনো শর্ত না। তুমি গোত্রের প্রয়োজনে আজকে যুদ্ধ করার জন্য, যুদ্ধ প্রয়োজন হলে আজকে তুমি ঝাঁপিয়ে পড়তে হবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না। অন্য এই গোত্রের কোনো সদস্য শত্রু গোত্রের কারো দ্বারা আক্রান্ত হয়েছে, তুমি সামনে আছো, ওইখানে তাকে জীবন দিয়ে হলো তোমার নিজের গোত্রের লোকটাকে রক্ষা করতে হবে, এখানে কোনো শর্ত থাকতে হবে না। তো এই যে এইটাই হচ্ছে এই আসাবিয়ার মূল মন্ত্র। নিজ গোত্র ও নিজ গোত্রের সদস্যদের প্রতি, নিজ গোত্র ও নিজ গোত্রের সদস্যদের প্রতি আরবদের অসীম ভালোবাসা ছিল। অর্থাৎ এই যে যাযাবর, তারা নিজ গোত্রের প্রতি এবং নিজ গোত্রের প্রত্যেকটা সদস্যের প্রতি তাদের অসীম ভালোবাসা ছিল। তবে শত্রু গোত্রের প্রতি তারা ভীষণ শত্রুতা পোষণ করত। এই যে নিজ গোত্রের প্রতি যেমন অসীম বা সীমাহীন ভালোবাসা ছিল, তেমনি কোনো একটা গোত্র যদি তাদের শত্রুতে পরিণত হতো, অন্য যে কোনো গোত্র যদি তাদের শত্রুতে পরিণত হতো, তারা ওই গোত্রের প্রতি সীমাহীন শত্রুতা পোষণ করত। ওই শত্রুতার জেরে তারা বছরের পর বছরও ওই শত্রু গোত্রের সাথে তারা যুদ্ধে লিপ্ত হতো, তো এরকম শত্রুতা পোষণ করত। তাহলে এটাই হচ্ছে আসাবিয়া বা গোত্রীয় চেতনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নৈবিত্তিক প্রশ্ন আছে এবং সরাসরি উদ্দীপকের খ নাম্বার প্রশ্নটাও আসে, তাহলে এটা নোট করে তোমরা মুখস্থ করে নেবে। তো আরেকটা ছোট প্রশ্ন, যেটা আমরা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এমনি জানার জন্য, আরবদের কিছু মহৎ গুণ উল্লেখ করো। আরব বেদুইনদের মধ্যে অনেক মহৎ গুণাবলী বিদ্যমান ছিল, এখানে অনেক হবে। আরবরা ছিল গণতন্ত্র মানা। এই যে তাদের একটা গুরুত্বপূর্ণ গুণ ছিল গণতন্ত্র মানা। আর গণতন্ত্র বলতে তুমি যদি বলো যে আজকের যে নির্বাচন পদ্ধতিতে এই যে শাসক নির্বাচন করা, এরকম না। এটা হচ্ছে বর্তমান যুগের গণতন্ত্র মানা। ওই সময়ের গণতান্ত্রিক যেই গণতন্ত্র আসলে বলতে কি, জনগণের মতামতের ভিত্তিতে কোনো কিছু নির্বাচন করা, সেটা শাসক হতে পারে বা প্রশাসনিক কোনো বিষয় হতে পারে। তো ওরা, আমরা একটু আগে যে গোত্রীয় শেখ নির্বাচনের তাদের যে পদ্ধতি, ওইটা এক ধরনের গণতান্ত্রিক, অর্থাৎ শেখের পুত্র শেখ হবে এরকম কোনো তারা বিষয় না। এই গুণগুলা যে কারো কাছে পাবে এবং এটা যে এগিয়ে থাকবে এই গুণের দিক থেকে, তাকে তারা শেখ বানাতো। তাহলে এটা একটা তাদের মহৎ গুণ। এরপর হচ্ছে আতিথেয়তা, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জগৎ বিখ্যাত তাদের একটা গুণ হচ্ছে বেদুইনদের এই গুণটা রয়েছে। তারা এই
একেবারে শত্রুও যদি মরুভূমিতে বা তাদের সে গোত্রে বা তাদের পরিবারে এসে অতিথি হিসেবে আসতো বা আতিথেয়তা গ্রহণ করত, তখন তারা তাকে একেবারে সর্বোচ্চ আতিথেয়তা প্রদান করত। অর্থাৎ শত্রুও যদি বিপদে পড়ে তাদের আশ্রয় নিত, তারা ক্ষতি করতো না এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার আতিথেয়তা তারা প্রদান করত। তারপর হচ্ছে স্বাধীনতা প্রীতি, অর্থাৎ এই যে তারা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করত। শেখ তারা নির্বাচিত করত ঠিকই, শেখের কোনো অযাচিত কোনো হস্তক্ষেপ তারা কিন্তু পছন্দ করতো না, শেখও সেটা করতো না। তারা স্বাধীনভাবে মরুভূমিতে মুক্ত পরিবেশে চলাচল করতে তারা পছন্দ করত। এই যে ওদের এইভাবে স্বাধীনতার প্রতি তাদের অসীম আগ্রহ ছিল। সাহসিকতা, ওদের আরেকটা গুণ ছিল, খুবই সাহসী ছিল। সহিষ্ণুতা, অর্থাৎ কষ্ট সহ্য করার তাদের খুবই ওরকম মানসিকতা ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা বৈশিষ্ট্যে মণ্ডিত এবং সবাই আলাদাভাবে স্বাধীন, কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না, এরকম ব্যক্তি স্বাতন্ত্র্যে তারা বিশ্বাসী ছিল। দানশীলতা, তারা ব্যাপক দানশীল ছিল, ইত্যাদি ছিল তাদের মহৎ গুণাবলী। তো এই গুণগুলো তোমরা একটু দেখে নেবে। তো আজকের তিনটা প্রশ্নের মধ্যে প্রথম যে দুটো প্রশ্ন গোত্রপতা এবং আছাবিয়া, এই দুটো প্রশ্ন ভালো করে মুখস্থ করবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।